সুধী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন মাত্রার পেশালে। সমসাময়িক বিষয় নিয়ে আমরা আড্ডা দিয়ে থাকি, সেই আড্ডাই আমাদের এই নতুন মাত্রার পেশাল। আর আপনারা জানেন যে সারা দেশেই এখন উপজেলা পরিষদ নির্বাচন চলছে এবং নির্বাচনের যে পরিবেশ, যে পর্যবেক্ষণ, তা নিয়ে আজকে আমাদের আড্ডা। এবং আমাদের আজকের আড্ডায় বরাবরের মতো রয়েছে বিশিষ্ট আর্কিটেক্ট ডিজাইনার জনাব আশরাফ পিকু। জনাব আশরাফ পিকু, আপনাকে অভিনন্দন। আপনি জেনে থাকবেন যে নতুন মাত্রার পেশাল ইতিমধ্যে অনেকে শুনছেন এবং আপনাকে অভিনন্দন জানিয়েছেন। ধন্যবাদ। আজকে যে আমরা আড্ডার যে বিষয়টি, সেটি হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন তো আমাদের জন্য একটি উৎসব মুখর বিষয় এবং আপনি নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এই যে নির্বাচন চলছে, তা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আমাদের পেশাল দেখার জন্য। আসলে নির্বাচন যেটা সাধারণ মানুষরা যা কিছু ভাবছে বা সাধারণ মানুষদের সাথে কথা বলে যা কিছু জানছি বা যা কিছু দেখলাম, তা নিয়ে আমি কথা বলবো। আমি যেহেতু এসব বিষয়ে বিশেষজ্ঞ নই, আবারও বলছি, সাধারণ মানুষ এই নির্বাচনটাকে কিভাবে দেখছে এবং সাধারণ মানুষ কিভাবে দেখার কথা ছিল, এবং এই নির্বাচন না, গোটা নির্বাচন, অন্যান্য নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, এখন স্থানীয় পর্যায়ে নির্বাচন চলছে। সকল নির্বাচনের ক্ষেত্রেই জনগণের, আপনি যেটা বলছিলেন যে উৎসব আমেজ, সেটি আসলে নেহায়েত নির্বাচন তো ছোট হয়ে এসছে এখন। আপনি জানেন একটা নির্বাচনে একটি বড় অংশ, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে নেই। তাছাড়া রাজনীতি সম্পর্কে মানুষের অনীহা আছে, রাজনীতিবিদদের প্রতি অনীহা আছে, নেতাদের প্রতি অনীহা আছে। অনেকগুলো কারণেই নির্বাচন সেই মাত্রার উৎসবে পরিণত হতে পারেনি। এটা সাধারণ মানুষের ভাবনাটা বললাম। এবং হয়তো নির্বাচনকে উৎসব মুখর করে তোলার জন্যে নির্বাচনের যারা দাঁড়িয়েছেন, যারা নির্বাচনের প্রার্থী, তারা আপ্রাণ চেষ্টা করছেন। প্রচুর মাইকিং হচ্ছে, আমরা যন্ত্রণা সহ্য করছি। কথা প্রসঙ্গে কথা বলতে হয় যে শব্দ দূষণ, প্রচুর শব্দ দূষণ হচ্ছে। দেখভাল করার জন্য যারা আছেন তারা হয়তোবা দেখছেন, সব ক্ষেত্রে হয়তোবা তারা ব্যবস্থা নিতে পারছেন না। এক্স্যাক্টলি একজন প্রার্থীর জন্য কতগুলো মাইক থাকবে, কি পরিমাণ শোরগোল সে করতে পারবে, এসবের নীতিমালা নিশ্চয়ই আছে। না, বিভিন্ন স্থানে জরিমানা করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে জরিমানাও করা হচ্ছে প্রার্থীদের, সেটাও রয়েছে। এই কথাটা দুরকম। একটা হচ্ছে যদি নির্বাচন যারা করছেন, এই প্রার্থীদেরকে যদি আগেই বলা হতো এরকম করলে আমি জরিমানা করব, এটা একরকম কথা। তারপর যদি তারা করে থাকে, তো তারাই নির্বাচনে দাঁড়িয়েছে যারা প্রথম নীতিটাই মানতে চাচ্ছে না, প্রথম আইনটাই মানতে চাচ্ছে না প্রচারণার ক্ষেত্রে। তো একটি আইন লঙ্ঘনের মধ্য দিয়ে তাদের প্রচার শুরু করছে, সেটি একটি দিক। আর তাতে করে অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, শিশুরা ঘুমানোর সমস্যা হচ্ছে, বিশেষ করে শহরে যারা আছে তাদের। আপনি তো এবার বিভিন্ন স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, আমরাও বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করেছি। এই যে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন বিমুখতা রয়েছে, বিভিন্ন স্থানে ভোটার পাওয়া যাচ্ছে না, বা 1 ঘন্টার মধ্যে খুব হাতে গোনা কয়েকটা ভোট পড়েছে, এবং নির্বাচনের দিন দেখা গেছে মসজিদের মাইক থেকেও বিভিন্ন স্থানে ভোটারদের আহ্বান করা হচ্ছে। এই যে বিমুখতা বা এই যে ভোটার শূন্য কেন্দ্র বা পরবর্তী ফলাফল যা আসছে প্রত্যাশার বাইরে, যা পরিবেশের যে প্রত্যাশার বাইরে, এটাকে কি করে দেখছেন? এটাকে আমি স্বাভাবিকভাবে দেখছি, এটা খুবই স্বাভাবিক। আপনি যখন একটি নির্বাচনকে এক পেশে করবেন, অর্থাৎ নির্বাচনে যখন একটি বড় দল অংশগ্রহণ করবে না, তার বিশাল সমর্থক আছে, সেই সমর্থকরাও নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করবে না, ভোট দিতে যাইতে চাইবে না।
আপনি জানেন যে অনেকগুলো কারণে নির্বাচনের প্রতি বিমুখতা বা বিমুখ হয়েছে, বা নির্বাচন জনপ্রিয় একটি শব্দ নয় এখন, অনেকগুলো কারণ। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে যে মানুষের মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমি না গেলেও আমার ভোটটা হয়ে যাবে, দেয়া হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন তার জন্য কি আমি ভোট দিতে যাব না? হ্যাঁ, আমি ভোট দিতে যাব, কিন্তু আমি যার জন্য ভোট দিতে যাব আমি হয়তো বা আমার প্রার্থীগুলো পছন্দ হয়নি, তো তার মধ্যে আমাকে নির্বাচিত করতে হবে। এটাও একটা নির্বাচন কে অপছন্দ করার বা নির্বাচনের প্রতি বিমুখ হওয়ার একটা কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন, আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে পরিবেশ, নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা যে পরিমাণ পরিবেশ পাই, অর্থাৎ যে যত পার্সেন্ট ভোট হয় তার চাইতে পরে রেজাল্টের মধ্যে দেখা যায় যে পার্সেন্টেজ পরিবেশের চেয়ে একটু ভৌতিক ভাবে। তো সেটা ওনারা ভালো কাজই করছেন, কষ্ট করে যারা ভোট দিতে যাচ্ছেন না তাদের ভোটটা দিয়ে দিচ্ছেন অন্য কেউ, এটা একদিকে ভালো লক্ষণ, জাতি বা দেশের জন্য যত সর্বনাশী হোক না কেন। আরেকটা হচ্ছে যে সেই পরিবেশ, আপনি মসজিদের কথা বলছিলেন, হ্যাঁ, মসজিদের মাইক ব্যবহার হতেই পারে ভোটারদেরকে আনার ক্ষেত্রে, হতেই পারে, কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা, কষ্টদায়ক যেটা, পীড়াদায়ক যেটা, সেটা হচ্ছে প্রায় একটি রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছে, যদিও এটা দলীয় নির্বাচন নয়, দলীয় প্রতীকের নির্বাচন নয়, তথাপি প্রচুর সহিংসতার ঘটনা ঘটেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর ঝামেলা হচ্ছে, এবং গ্রামের যে গোষ্ঠীগত দ্বন্দ্ব যেগুলো ছিল, আমি একটা নির্দিষ্ট দলের সমর্থন করি, আমার এই নির্দিষ্ট দলের এই 2-3 জন দাঁড়িয়েছে নির্বাচনে, তখন আমার যে গোষ্ঠী বলেন বা আমার যে সম্প্রদায় বলেন বা আমার পরিবারগুলো বিভক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এই বিভক্তিটা কিন্তু দীর্ঘদিন থাকবে। এই বিভক্তিটা তৈরি করার জন্য এটা একটা দায়ী যে আমার একই দলের অনেকে নির্বাচনে অংশগ্রহণ করা। আরেকটা বিষয় হচ্ছে প্রচুর টাকার ছড়াছড়ি। আপনি বলতে পারেন যে আপনি কি দেখেছেন কাউকে টাকা দিতে? না, আমি দেখিনি, কিন্তু এই যে বড় বড় শোডাউন বলেন বা প্রচুর প্রচারের ব্যবস্থা করা বলেন, তো সেখানে যেসব টাকা খরচ হচ্ছে এবং তারা যে হলফনামায় তাদের যে সম্পত্তির বিবরণ বলেন, তাদের যে আয়ের অবস্থা দেখিয়েছেন, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। অর্থাৎ আমার খরচ দেখেই তো আপনি বুঝতে পারছেন যে আমার কত টাকা আয়, অথবা এই ভুতুরে টাকা কোত্থেকে আসলো। এটিও জরিমানা হওয়া উচিত যে আপনি কোথায় এত টাকা পেলেন। যিনি হয়তোবা যারা নির্বাচিত হবেন তাদেরকে কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না যে আপনি নির্বাচনে কোত্থেকে এত টাকা খরচ করেছিলেন। তো এটা খুব এখন স্বাভাবিক হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের একটা নির্বাচনেও এখন লক্ষ লক্ষ টাকা খরচ করছে, উপজেলা পরিষদ নির্বাচনে কোটি টাকা খরচ করছেন। তো সেটি গ্রামের জনপদে যারা বেকার মানুষ আছে বা লোক জোগাড় করার লোকও আছে, এখন লোক যারা জোগাড় করে দেয়, তো আপনি হয়তো বা টাকা দিয়ে কিছু লোক জোগাড় করে নিয়ে আসলেন, কিন্তু এটা কিন্তু ভোটের মাপকাঠি নাও হতে পারে। অর্থাৎ আজকে আমার জন্য 10,000 লোক সমাগত হলো, তাদেরকে তো আমি হয়তো আমি পারচেজ করে নিয়ে আসলাম, কিন্তু ভোটের দিন হয়তো বা এটা অন্যরকম হতে পারে। যারা নীরব ভোটার যত পার্সেন্টেজই ভোট দিক না কেন, 10%, 15%, 20%, 30%, তো আমরা সাধারণ জনগণ, যারা সাধারণ মানুষ, আমরা চাইবো যে সহিংসতাবিহীন এবং কোনো ঝামেলা মুক্ত একটি নির্বাচন। সব শেষ নির্বাচনের ধাপ চলছে এখন, সম্ভবত 5 তারিখে উপজেলা নির্বাচনের সকল কার্যক্রম সমগ্র দেশে একটা ধাপ শেষ হবে। সেটি শান্তিপূর্ণভাবে হোক, সহিংসতা না থাকুক, কোনো জানমালের ক্ষতি না হোক, সেটা আমরা সাধারণ মানুষরা আমরা চাইবো। আপনি তো দেশ বিদেশ অনেক বিষয়ে ভ্রমণ করেছেন বা দেখেছেন বা আপনি অবগত আছেন। আমাদের দেশে যে নির্বাচন বিমুখতা হয় এটা কিন্তু দিন দিন আস্তে আস্তে বেড়েছে।
এবং এই যে আমাদেরকে এখানে এই নির্বাচনের প্রতি মানুষকে টেনে আনার বা নির্বাচনমুখী ভোট কেন্দ্রমুখী করার জন্য ক্ষেত্রে আমাদের কোনো জায়গার মধ্যে কোনো গ্যাপ রয়েছে কিনা, বা ওই সিস্টেমের সঙ্গে অন্যান্য দেশের সিস্টেমের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে কিনা, কি করা প্রয়োজন? ডেফিনেটলি পার্থক্য আছে। যারা ভোটার, যারা ভোট দিতে যাচ্ছেন এবং যারা ভোট দিতে যাচ্ছেন না, প্রত্যেকেরই কিন্তু একটা এনআইডি আছে, ন্যাশনাল আইডি আছে। তো আপনি যদি ভোটের সাথে ন্যাশনাল আইডির একটা বিষয় জুড়ে দেন, যেমন ধরুন আপনি ভোট দিতে গেলেই আপনার ইলেকট্রিক বিল থেকে 50 টাকা মাইনাস করা হবে, অথবা আপনার ট্যাক্স থেকে 2% মাইনাস করা হবে, অথবা আপনার ভ্যাট থেকে পার্সেন্ট মাইনাস করা হবে। এটা উৎসাহ হতে পারে জনগণকে, প্রার্থীরা যেমন টাকা বিলুচ্ছে, তো সরকার এখানে এই ক্ষেত্রে উদ্যোগ নিতে পারে ভোটার আসার ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বারবারই বলছিলেন এই কথাটা যে বিমুখ হয়ে যাচ্ছে, বিমুখতার কথা বলছিলেন। সেটা আপনি জানেন, খুব ভালো করে জানেন যে গোটা রাজনীতিবিদ এবং রাজনৈতিক চর্চাতেই ভালো মানুষদের একটা দুর্ভিক্ষ আছে। সেটার মূল কারণ হচ্ছে ভালো মানুষদের কালো টাকা নেই, এবং যারা সৎ মানুষ, আপনি চাইছেন একজন পোস্টারে যেমন লেখা থাকে নির্ভীক, সৎ, যোগ্য, অনেক কথা পোস্টারে লেখা থাকে। সত্যিকার অর্থে ওই মানুষটাকেই যদি আপনি নির্বাচিত করতে চান, ওই ধরনের মানুষকে যদি আপনি নির্বাচনে নিয়ে আসতে চান বা প্রার্থী করতে চান, তাহলে তো আপনাকে সেই নিশ্চয়তাটাও দিতে হবে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, যে আপনি ভালো মানুষ হলেই পাশ করবেন। বিষয়টা মোটেই তা নয়। আপনি ভালো মানুষ হলে এখানে পাশ করার কোনো জো নেই। আপনাকে ভালো মানুষের সাথে আরো কিছু যুক্ত করতে হবে। আপনার প্রচুর টাকা থাকতে হবে, আপনার মাসল থাকতে হবে, আপনার ক্ষমতা থাকতে হবে, প্রভাব থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সাধারণ মানুষরা যেটা ভাবেন, সাধারণ মানুষরা যেভাবে বলেন যে আমি ভোট দিতে গেলেই কি হবে, না গেলেই কি হবে, আগ থেকেই বলে দিচ্ছেন অমুক তো এমনিতেই পাশ করবে। এটি একটি খুব ক্ষতিকর কথা, এবং এটি খুব বাজে রকম একটি চিন্তা চেতনা মানুষের ভেতরে ঢুকে গেছে। সেটা আমাদের জন্য মোটেই ভালো লক্ষণ নয়। প্রতিদ্বন্দ্বিতা বলতে হচ্ছে কি, এখন যেটা আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখছি নির্বাচনের মাঠে 2-3 জন প্রার্থীর মধ্যে, সেটা হচ্ছে কে কত বেশি প্রভাব খাটাতে পারলো, এটার প্রতিদ্বন্দ্বিতা, প্লাস কে কত, যদিও এটি নির্দলীয় নির্বাচন, তথাপি আমার দলের বড় মাথাওয়ালারা বা আমার দলের যারা আমরেলা, তারা কতটা সমর্থন দিচ্ছে কাকে, এটি যথেষ্ট প্রভাব ফেলছে জনগণ তাকে পছন্দ করুক বা না করুক। প্লাস তার সাথে যেহেতু যুক্ত আছে সরকার এবং ক্ষমতাসীন দল, তো তার প্রভাব, তার আদর, তার আশীর্বাদ, তার দোয়া খুবই ইম্পর্টেন্ট। সাধারণ মানুষের আশীর্বাদ, দোয়া প্রয়োজন নেই। যদিও পোস্টারে লেখা থাকে জনগণের সেবা করার সুযোগ দিন, অথবা সকলের নিকট দোয়া প্রার্থী, লেখা উচিত এরকম যে আমার দলের বড় নেতাদের দোয়া প্রার্থী, কিংবা আমার সরকারের দোয়া প্রার্থী বলা উচিত। তাহলে হয় কি, তাহলে শুদ্ধ হয় ব্যাপারটা। জনগণের কাছে দোয়া চাওয়ার কিছু নেই। আপনি তো জানেন যে সরকারের তৃণমূল পর্যায়ে যে সকল কার্যক্রম হয়ে থাকে, সেগুলি স্থানীয় সরকার যে কাঠামো গঠন করা হচ্ছে, এর মধ্যে আমাদের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এগুলোর খুব গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে যোগ্য নেতৃত্বেরও কিন্তু, বা যোগ্য প্রার্থী বা সেই প্রতিনিধি উঠে আসা প্রয়োজন। সেক্ষেত্রে এই যে প্রার্থীদের ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা, যে কেমন যোগ্যতা সম্পন্ন প্রার্থী আমরা পাচ্ছি? দেখুন, আপনি যখন ডাক্তার দেখাতে যান, তখন আপনি কি খোঁজেন? একজন বড় ডাক্তার খোঁজেন, যিনি আমার অসুস্থতাটা শনাক্ত করতে পারবে। কিন্তু ইদানিং কিন্তু বড় ডাক্তার হলেই হবে না, একজন ভালো মনের মানুষওয়ালা ডাক্তার দরকার আমার, যিনি আমার সবগুলো কথা শুনবেন। বড় ডাক্তার হলেই হবে না, বড় ইঞ্জিনিয়ার হলেই হবে না, বড় প্রফেসর হলেই হবে না, বড় ডক্টরেট হলেও হবে না। আপনাকে ভালো মানুষ কিনা আপনি, তো এটা একটা বড় যোগ্যতা, বড় বিষয়। আরেকটা হচ্ছে স্থানীয় তৃণমূল পর্যায়ের বা স্থানীয় সরকার, পৃথিবীর সকল দেশে, আপনি উন্নত সকল দেশ, তারা তৃণমূলকে শক্ত করেছে। আপনি আবার যদি পাশের দেশের কথাও ভাবেন,
তাদের তৃণমূল অর্থাৎ স্থানীয় সরকারকে তারা অনেক শক্তপোক্ত করেছে। কারণ স্থানীয় সরকার একটা দেশের মূল মেরুদণ্ড। স্থানীয় সরকার যদি ভেঙে পড়ে বা স্থানীয় সরকারগুলোতে যদি আবল তাবল লোক ঢুকে পড়ে, তাহলে দেশের জন্য, কারণ কেন্দ্র থেকে যে টাকাটা বরাদ্দ হয় স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য, যেটা দেখে আপনি দেশকে উন্নত ভাবছেন, প্রান্তিক অঞ্চলের মানুষ বলেন বা গ্রামের সাধারণ মানুষ বলেন, তো তাদের উন্নয়নটার মধ্যে যদি চুরি হয়, তাদের উন্নয়নটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদের রাস্তাঘাট ব্রিজ নির্মাণে বা অবকাঠামো নির্মাণে যদি চুরি হয় কিংবা দুর্নীতি হয়, সেক্ষেত্রে দুইভাবে ক্ষতিগ্রস্ত হয় জাতি বা দেশ বা রাষ্ট্র। একটা হচ্ছে টাকাটার অপব্যবহার হলো, আরেকটা হচ্ছে ভুল মানুষের হাতে টাকাটা গেল, প্লাস হচ্ছে যাদের জন্য টাকাটা আসলো তারা ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতিটা দেখভালের জন্যই ভালো প্রার্থী দরকার, ভালো মানুষ দরকার। অর্থাৎ ভালো মানুষকে নির্বাচনে দাঁড় করানো বা দাঁড়ানোর সুযোগ দেওয়া ভালো মানুষদেরকে, এবং ভালো সৎ নির্ভীক লোকদেরকে প্রার্থী বানিয়ে তাদেরকে নির্বাচনের মাঠে সাধারণ ভোটারদেরকে ভোট দিতে দেওয়ার সুযোগ দেয়া। এবং তাহলে আপনার নির্বাচনকে জনপ্রিয় করার জন্য বা ভোটারকে মাইকিং অ্যানাউন্স করে আনতে হবে না, তখন ভোটাররা এমনিতেই ভোট দিতে আসবে, কারণ সে তার পছন্দের প্রার্থীটাকেই দেখতে চাচ্ছে তার অভিভাবক হিসাবে তার এলাকার। তো এটি যখন না হয় এবং তার মধ্যে ভয় কাজ করে যে উনি তো এইভাবেই পাশ করবে, ওইভাবেই পাশ করবে, তখন বিষয়টা যেমন দুঃখজনক এবং সত্যিকার হচ্ছে জাতি হিসাবে, আমরা বাংলাদেশি হিসাবে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা অনেকটা লজ্জিত। সুকান্তের সেই কবিতার 18 বছর একটি বিষয়, যে 18 অনেক কিছু জয় করতে চায়। আমাদের যে নতুন প্রজন্ম, যারা নতুন ভোটার হয়েছে, তাদের মধ্যে কিন্তু নির্বাচনের যে প্রথম ভোট দেওয়ার যে একটি আকাঙ্ক্ষা বা ভোট কেমন হবে, নির্বাচন কেমন তারা প্রত্যাশা করে, এ বিষয়ে কিছু বলবেন যে এটা নতুন প্রজন্মের যে প্রত্যাশাটুকু বা তারা কতটুকু এই নির্বাচন সম্পর্কে তাদের উৎসাহ উদ্দীপনা আছে, এই বিষয়টা একটু জানেন। এটা আরো ভয়ানক খারাপ, মানে তাদের অবস্থা আরো বেশি রকম খারাপ। আপনি জানেন যে প্রায় 2 কোটি মানুষ যুক্ত হয়েছে নতুন ভোটার তালিকায়। তো এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম যাদেরকে দিয়ে আমি স্মার্ট বাংলাদেশ করব বা যারা স্মার্ট থাকলে বাংলাদেশ স্মার্ট দেখাবে, তো তাদের একটা বড় অংশ তারা হতাশ বিভিন্ন কারণে। আপনি দেখুন তাদের জন্য আপনি কি করেছেন। ইয়ং ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে, তারা পড়াশোনা করার শেষ করার পরে জানে না তারা কোথায় চাকরি পাবে। আর যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার মান অবস্থা আপনি ভালো জানেন। তো এই মানুষগুলো এমনিতেই হতাশাগ্রস্ত, কারণ তাদের বড় ভাই বড় বোনদেরকে দেখেছে যে তারা কোন রকমে চাকরি করছে, একটা কোন রকমে দেশে যেহেতু চাকরির করার সুযোগ, মেধা কাজে লাগানোর জায়গাগুলো হয়নি, যে কোনো কারণেই হোক। আমরা অনেক উন্নত হয়েছি, কিন্তু এই জায়গাটাতে আমরা উন্নত হইনি। তো তাদের বিনোদনেরও কিছু নেই। আপনি একটা নতুন প্রজন্মকে আপনি কি বিনোদন দিচ্ছেন? সে বাসা থেকে বের হলো, তো কি দেখলো? রাস্তার মাঝখানে সে ডাস্টবিন দেখলো, সে রাস্তায় হট্টগোল দেখলো, সে রাস্তায় কোনো ডিসিপ্লিন দেখলো না, ইনডিসিপ্লিন সবকিছু সে দেখলো। তার বাসার সামনে 16 তলা বিল্ডিং হয়ে গেছে, তার বাবা এখনো দোতলা বা একতলা টিন শেডেই থাকে। সে দেখলো যে যারা দুর্নীতি করছে তারা ভালো আছে। সে দেখলো যে যারা কালো টাকার মালিক তাদের কিছু হচ্ছে না। সে দেখলো বাস খাদে পড়ে 30 জন নিহত। সে দেখলো আমাদের প্রশাসনের বিভিন্ন স্তরে বিভিন্ন জটিলতা। সে দেখলো তার ন্যাশনাল আইডি সংশোধন করতে গিয়ে দেখলো অনেক ঝামেলা। সে দেখলো তার পাসপোর্ট করতে গেলে তার দালাল লাগে। অসংখ্য মন খারাপের বিষয়ে সে এমনিতেই বিমুখ, তার এই বিভিন্ন কারণে তার মন খারাপ বা সে দুশ্চিন্তাগ্রস্ত। তার মধ্যে তার বিনোদনের একমাত্র মাধ্যম তার মোবাইল অথবা তার ল্যাপটপ অথবা তার কম্পিউটার। অর্থাৎ সে বেশি সময় দিচ্ছে তার মোবাইলে কিংবা তার ল্যাপটপে কিংবা তার কম্পিউটারে, সেটা গেমস খেলছে। এখন আপনি বলেন যে একটা ছেলে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা তার
নির্ধারিত আয়ু থেকে, তার নির্ধারিত সময় থেকে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, কোনো কোনো ছেলে বা মেয়ে আমরা দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতা, যে সারা রাত সে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসে থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে সে ডাইভার্ট হতে চাচ্ছে, তার মনটা ভালো করতে চাচ্ছে। তার বিনোদনের আর অন্য কোনো মাধ্যম যদি আপনি দিতে পারতেন, আর অন্য সুস্থ বিনোদনের অনেকগুলো ধারা অনেক দেশে আমরা দেখেছি, সে বাসা থেকে বের হয়ে কোনো পার্ক পায় না, যেখানে যে পার্কে বসে সে বন্ধুর সাথে কথা বলবে, যেখানে সে 2 টাকার বাদাম কিনে, 10 টাকার বাদাম কিনে সে অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারে, এরকম বসার তার জায়গা নেই। সে সকালে একটা পত্রিকা পায়, যেখানে ফার্স্ট পেজে থাকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি, অথবা সেনা প্রধানের দুর্নীতি, অথবা সে দেখে বড় বড় গ্রুপ বিশাল বড় টাকা নিয়ে পালিয়ে গেছে। সে পত্রিকার প্রথম পাতাটা থাকে এইসব দিয়ে। পত্রিকার প্রথম পাতা দেখে তার সকাল কোনোভাবেই ভালো হওয়ার জন্য নেই। টেলিভিশন সে দেখতে যায়, টেলিভিশনে কি দেখে সে? যে আমার দেশের একজন সাংসদকে বিদেশি নিয়ে হত্যা করা হয়েছে, এটার নিউজই প্রচুর। তো একটা এই প্রজন্মের মানুষ বিপরীত দিকে সে যখন গুগলে ঢুকে, সে যখন ভার্চুয়াল জগতে ঢুকে, তখন দেখে পৃথিবীটা অন্যরকম। তো তার পৃথিবী, তার পরিবার, তার দেশ, তার রাষ্ট্র, তার সমাজ থেকে সে পালাতে চাচ্ছে। এই পালাতে গিয়ে সে এই সময়টা ব্যয় করছে একটা ভার্চুয়াল জগতের দিকে। তো এটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে যখন নির্বাচন আসে, তখন সে তো সবকিছু দেখে ফেলে, তার মন এমনিতেই খারাপ ছিল, বিরক্ত ছিল, তার মধ্যে সে নেতাদেরকেও চেনে। তখন খুব উৎসাহী প্রজন্ম ছাড়া, যারা 2-10 টাকা পায় হয়তোবা, অথবা ওই নির্দিষ্ট দলের সমর্থক, অথবা ওই ব্যক্তিটার সমর্থক, 2%, 3%, 5% লোকজন, তারা হয়তোবা লাফালাফি করে বা ইসে করে। কিন্তু মূল প্রজন্মটা, মূল ইয়ং প্রজন্মটা নির্বাচন থেকে বিমুখ, রাজনীতি থেকে বিমুখ। এমনকি তারা অনেকটা, তাদের ভাবনা যে দেশ থেকে পালাতে পারলে বাঁচি। আচ্ছা, সর্বোপরি আমি বলবো যে আমরা সবাই প্রত্যাশা করি অবাধ, সুষ্ঠু, একটা নিরপেক্ষ, এই শব্দগুলো কিন্তু সংযোজিত। এই পরিবেশ আনার জন্য এখন কি প্রয়োজন মনে করছেন আপনি? আসলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এই কথাটা এখন গালির মতো শোনায়। আবার আমরা অবাধ নির্বাচন, অবাধ পরিবেশ করতে পারবো না বা করব না। সুষ্ঠু আমরা করতে পারি না বা করব না বা করি না। নিরপেক্ষতা আপনি যদি বলেন, নিরপেক্ষতা শব্দটাও তো আপেক্ষিক। আপনি নিরপেক্ষ হলে তো খুব খারাপ। এরকম হওয়া উচিত যে আপনি পক্ষপাত দুষ্ট হওয়া উচিত, সতের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনি পক্ষপাত দুষ্ট ব্যক্তি হওয়া উচিত। যে আমি ভাই পক্ষপাতিত্ব করি, একজন সৎ মানুষের পক্ষপাতিত্ব করি, একজন ন্যায় মানুষের পক্ষপাত করি, একজন সুস্থ মস্তিষ্কের মানুষের। জাতিগতভাবে আমরা আসলে প্যারালাইজড, চিন্তা চেতনায়, মননে আমরা লক হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। সেই লক হয়ে যাওয়া মানুষের কাছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ শব্দ তিনটা একেবারেই গালির মতো শোনায়। এটা এটা আর এখন আর ভাল লাগে না শুনতে। এটা একেবারেই মনে হয় যে বিরক্তিকর একটা শব্দ, এবং এটা হচ্ছে অনেকটা কি বলবো, যে প্রচলিত প্রবাদ থাকে না কিছু, সদা সত্য কথা বলিব, এই টাইপের মনে হয়। বা আমি অসংখ্য রকম 2 নম্বরই করি, আমি ঘুষ খাই, সুদ খাই, দুর্নীতি করি, আমি হজ করে এসে আমার নামের সাথে আলহাজ লাগিয়ে দেওয়ার মতো। অর্থাৎ এটা একটা অর্নামেন্টারিয়াল শব্দ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। আশা রাখছি আপনার মতো, বিশ্বাস রাখছি আপনার মতো, আমরাও এক সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব, দেখব, এবং আমরা করতে পারবো। ধন্যবাদ জনাব আশরাফ ইকবাল, আপনার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ হলো। দর্শক, আমরা প্রত্যাশা করছি একটি অবাধ, সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত, এবং আমাদের দেশের যে নির্বাচনী যে উৎসব মুখর যে শব্দটা ব্যবহার করেছিলাম, সেই উৎসব মুখর নির্বাচনে আমরা সবাই অংশ নেব, এমন একটি পরিবেশ হবে, এবং আগামী নতুন প্রজন্ম যারা আমাদের আশার আলো, তাদেরকেও আমরা একটি উৎসব মুখর নির্বাচন দিতে পারবো। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।